হ্যাঁ, আমরা আবার ফিরে এলাম ইলাস্টিসিটির ফার্স্ট ক্লাসে, অর্থাৎ ক্লাস 11-এর ইলাস্টিসিটির ফার্স্ট ক্লাসে যতদূর আমরা লাস্ট দেখেছিলাম যে মডিউলাস অফ ইলাস্টিসিটি পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। হুকস ল ছিল তারপরে। তো আজকে আমরা দেখব এই মডিউলাস অফ ইলাস্টিসিটি কতগুলো ভাগ, মানে স্থিতিস্থাপক গুণাঙ্কের অনেকগুলো ভাগ ছিল, যেমন ইয়ং গুণাঙ্ক মানে ইয়ংস মডিউলাস, আয়তন বিকৃতি গুণাঙ্ক বা বাক মডিউলাস, মডিউলাস অফ রিজিডিটি বা দৃঢ়তা গুণাঙ্ক, যেটাকে আমরা আরেকটা নামে ডাকবো ক্রিন্তন বিকৃতি গুণাঙ্ক বা শিয়ারিং মডিউলাস। তো এই সমস্ত টার্মগুলো আমরা আজকে জানব। তার আগে একটাই কথা বলবো, গতদিন আমরা 3 ধরনের স্ট্রেন মানে বিকৃতি আমরা আলোচনা করেছিলাম। সেই বিকৃতির ফর্মুলাগুলো কিন্তু এখানে আবার আজকে লাগবে। তো আমরা একটা একটা করে আলোচনাতে আসছি, যেটা হচ্ছে ইয়ং মডিউলাস এবং বাক মডিউলাস এবং মডিউলাস অফ রিজিডিটি, এইগুলো কিন্তু আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আসছি ইয়ং মডিউলাস। ছবিটা কীরকম, যে আমরা ধরে নিচ্ছি একটা এল লেন্থের তার ছিল, এর উপর যখন আমি ওয়েট দিলাম বা ফোর্স দিলাম তখন ওর লেন্থ বেড়ে গেল কতটা, এখান থেকে এত দূর বাড়লো ডেল্টা এল। তাহলে এটা ছিল এল। এক্ষেত্রে আমরা ডেল্টা এল বাই এল এটাকেই বলেছিলাম লঙ্গিটিউডিনাল স্ট্রেন বা অনুদৈর্ঘ্য বিকৃতি। আজকে এখান থেকে আমরা শুরু করছি। আজকে আমরা আসব যে লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, এটাই হবে ইয়ং মডিউলাস বা ওয়াই। তাহলে উপরে হলো এফ বাই এ, নিচে হলো ডেল্টা এল বাই এল, এটাই হলো ওয়াই জেনারেলি এটা। এবার কি হয়, এই যে তার, সাধারণত আমরা তারটা নিই এইরকম দেখতে, মানে বড় করে আঁকলে তারটা এইরকম দেখায়। সেই তারের প্রস্থচ্ছেদ কত হয়, পাই আর স্কোয়ার, এটাই হচ্ছে এরিয়া এ। আর এদিকে যেটা ফোর্স দেওয়া হয় এটা হচ্ছে এমজি, ওয়েট ঝুলিয়ে দেওয়া হয়। তাহলে আমরা লিখব এমজি বাই পাই আর স্কোয়ার ডেল্টা এল বাই এল, এটাই হলো ওয়াই। এই ফর্মুলা বা এই ফর্মুলা আমরা মনে রাখব। তাহলে ইয়ং মডিউলাস এর একক কি হবে না, একক হলো পীড়নের এককের সমান বা অনুদৈর্ঘ্য পীড়নের এককের সমান। লঙ্গিটিউডিনাল স্ট্রেস আমরা আগের দিন দেখেছিলাম যে পীড়নের একক হয় বল বাই ক্ষেত্রফল, নিউটন পার মিটার স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার। সেই জন্য এসআইতে হবে নিউটন পার মিটার স্কোয়ার, সিজিএসে হবে ডাইন পার সেমি স্কোয়ার, আর এফপিএসে হবে পাউন্ডাল পার ফুট স্কোয়ার, পাউন্ডাল পার ফুট স্কোয়ার। এই হলো একক। ডাইমেনশান কত হয়, মানে মাত্রা কত হবে, ডাইমেনশান হবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এই হলো ইউনিট, এই হলো ডাইমেনশন। এইগুলো ছিল আমাদের ইয়ং মডিউলাস, মানে দৈর্ঘ্য বরাবর যা কিছু। এবার আমরা ছবিটা একটু পাল্টে দেব, আমরা পরেরটাতে আসব, যেটা হচ্ছে বাক মডিউলাস। তাহলে এর নামটা আমরা লিখে রাখছি এখানে ইয়ং মডিউলাস। এবার আমরা আসছি বাক মডিউলাস। এখানে কিরকম না, একটা ভলিউম ছিল, একটা ইলাস্টিক মেটেরিয়ালের একটা ভলিউম ছিল ভি, এর উপর একটা এফেক্ট দেওয়া হলো, ফোর্স বা কিছু দেওয়া হলো। এখন ভলিউম হলো ভি প্লাস ডেল্টা ভি। তাহলে ডেল্টা ভি বাই ভি এটাই হলো চেঞ্জ ইন ভলিউম বাই ইনিশিয়াল বা অরিজিনাল ভলিউম, এটাই হলো ভলিউম স্ট্রেন
ভলিউম স্ট্রেন। তাহলে আমরা এই জায়গাগুলো একটু চেঞ্জ করে নিলাম, এইটার হিসাবে আমরা এলাম ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। তখন আমরা এটাকে লিখব কে দিয়ে। কে মানে হলো আয়তন বিকৃতি গুণাঙ্ক, বা ইংরেজিতে বলবো বাক মডিউলাস। এই ভলিউম স্ট্রেসে থাকবে এফ বাই এ, এটা থাকবে ডেল্টা ভি বাই ভি। যদি আমরা এফ বাই এ মানে ফোর্স বাই এরিয়া, এটাকে আমরা প্রেসারের সঙ্গে কম্পেয়ার করি, তখন আমরা এরকম লিখব, এফ বাই এর জায়গায় পি লিখব, এইটা ডেল্টা ভি বাই ভি লিখব, কিন্তু একটা মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হবে? কারণ প্রেসার যখন আমরা বাড়াবো তখন তার ভলিউমটা কমে যায়। এই কনসেপ্ট থেকে আমরা এখানে মাইনাস নিয়ে আসবো। তো তখন এই পিটাকে আমরা বলবো ডেল্টা পিও বলতে পারি, কেন না স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ ভলিউমের, তাহলে আমরা যে প্রেসারটা দেবো সেটাও হবে ডেল্টা পি। এই হলো কে এর এক্সপ্রেশন। তারপরে এর একক মাত্রা সব কিছু কিন্তু সেম থাকবে। কে এর একক হবে প্রেসার বা ভলিউম স্ট্রেস, আয়তন পীড়নের একক। তাহলে প্রেসারের একক কি হয়? সেই জন্য একক মাত্রা কিন্তু সেম হয়ে গেল, ইউনিট ডাইমেনশন সেম হয়ে গেল। এটাই হলো এক্সপ্রেশন। তো যখনই আমরা বাক মডিউলাস পড়বো, সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা নতুন রাশি জানতে হয়, সেটা হলো সি মানে কম্প্রেসিবিলিটি, যেটাকে বাংলায় বলবো আমরা সংনম্যতা। সংনম্যতা। তাহলে সি ইজ ইকাল টু 1/k। তাহলে আমরা ডেফিনিশনে কি বলবো? যে আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যকেই বলবো ওই উপাদানের সংনম্যতা, বা আমরা এটা বলতে পারি দি রেসিপ্রোকাল অফ বাক মডিউলাস ইজ নোন অ্যাজ কম্প্রেসিবিলিটি। তাহলে সি ইজ ইকাল টু 1/k। এই হলো। এবার যেটা আসছি, তাহলে ইউনিট কি হবে না, ইউনিট হয়ে যাবে এদের সব উল্টো, মিটার স্কোয়ার বাই নিউটন, সেমি স্কোয়ার বাই ডাইন, ফুট স্কোয়ার বাই পাউন্ডাল। এটা এসআই, এটা সিজিএস, এটা এফপিএস। তাহলে এটা এসআই, এটা সিজিএস, এটা এফপিএস। আর ডাইমেনশন কি হবে? ডাইমেনশন হবে m টু দি পাওয়ার -1 L টি স্কোয়ার, মানে এর ইনভার্স হবে। অর্থাৎ প্রেসারের যা ডাইমেনশন ছিল বা একক ছিল, তার উল্টোগুলো হলো সব কম্প্রেসিবিলিটি বা সংনম্যতার একক। এই সংনম্যতা কি প্রকাশ করে বা কি ধর্মটা প্রকাশ করে না, আমরা বলবো স্প্রিংয়ের অনমনীয়তা ডিনোট করে। মানে সি কি করছে? স্প্রিংয়ের, জেনারেলি স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করব অনমনীয়তা ধর্ম প্রকাশ করে। এই কথাগুলো আমরা একটু মনে রেখে দেবো। এরপর আমরা আসছি পরের অংশে, যেটা ছিল শিয়ারিং স্ট্রেস বাই শিয়ারিং স্ট্রেন, যেটাকে আমরা বলছিলাম মডিউলাস অফ রিজিডিটি। এটা কীরকম না, আমরা যখন শিয়ারিং স্ট্রেন পড়েছিলাম তখনই এটা বলা হয়েছিল যে এইরকম যদি কোনো একটা বডি থাকে বা শেপের বস্তু থাকে, তাকে যদি আমরা ট্যানজেন্সিয়াল ফোর্স দিই, মানে এইরকম যদি কোনো একটা ফোর্স দিই এফ, তখন কি দেখা যাবে এই এ পয়েন্টটা এখানে চলে আসছে, এ ড্যাস্ট, এটা এখানে বি ড্যাস্ট, সি চলে যাচ্ছে সি ড্যাস্ট, আর ডি চলে যাচ্ছে ডি ড্যাস্ট। তার মানে সব শিফট করে গেল, প্রত্যেকটা অংশ শিফট করে যাচ্ছে। এই যে অ্যাঙ্গেলটাকে আমরা বলছি থিটা, এটার নাম যদি আমরা এক্স দিই, এইটার নাম যদি আমরা এল দিই, তাহলে থিটা ইজ ইকাল টু এক্স বাই এল। কেন না, অ্যাকচুয়ালি ট্যান থিটা ইজ ইকাল টু এক্স বাই এল হয়। থিটা ইজ ভেরি স্মল, তাই ট্যান থিটা কত হবে? থিটা মানে থিটা খুব ক্ষুদ্র হলে আমরা ট্যান থিটাকে কি ধরবো? থিটা ধরে নেবো। তাহলে অতএব থিটা ইজ ইকাল টু এক্স বাই এল।
এই হিসাবটা আমরা ওখানে বসিয়ে দিলাম। এবার আমরা আসছি শিয়ারিং স্ট্রেস বাই শিয়ারিং স্ট্রেন, 3 নম্বর কেস। শিয়ারিং স্ট্রেস বাই শিয়ারিং স্ট্রেন, এটাকে আমরা এন বাই ইটা দিয়ে লিখব। ইটা হলে এই এন দিয়েও লেখা যায়, ইটা অর এন যে কোনো একটা দিয়ে, আমি এটা দিয়ে লিখছি। এটা হবে মডিউলাস অফ রিজিডিটি, মডিউলাস অফ রিজিডিটি মানে দৃঢ়তা গুণাঙ্ক। এই তাহলে ইটা ইজিক্যাল টু হবে এফ বাই এ। শিয়ারিং স্ট্রেন আমরা আগের দিনও দেখেছি থিটা, এবার থিটার জায়গায় আমরা যদি বসাই এক্স বাই এল তাহলে এটাও হতে পারে, যেখানে এক্স হলো ট্যানজেন্সিয়াল ফোর্সের ধরুন ওই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট, এটা এক্স ধরবো, আর এল হলো তার পারপেন্ডিকুলার দিকে যে সাইড, সেই সাইডের লেন্থ হলো এল, তাহলে এফ বাই এ, আর এটা হলো এক্স বাই এল। ইটা পেয়ে গেলাম আমরা। তো এখান থেকে এবার ইটা এর একক আমরা আসছি ওই একই রকম, এফ বাই এর একক মানে প্রেসারের ইউনিট বা প্রেসারের একক। মডিউলাস অফ রিজিডিটির ইউনিট ডাইমেনশন সেম থাকবে। তাহলে এই হলো আমাদের মডিউলাস অফ রিজিডিটি। তাহলে 3টে আমরা দেখলাম, আগের দিন যেটা দেখেছিলাম লংগিটিউডিনাল স্ট্রেন, ভলিউম স্ট্রেন এবং শিয়ারিং স্ট্রেন। আজকে আমরা 3 ধরনের মডিউলাস অফ ইলাস্টিসিটি দেখেছি। একটা ইয়ং মডিউলাস, একটা বাক মডিউলাস, তারপর একটা হচ্ছে মডিউলাস অফ রিজিডিটি। এবার আমরা আসছি এক্সট্রা একটা, যেটা হলো টরশনাল রিজিডিটি বা টরশনাল মডিউলাস যেটাকে আমরা বলবো। এটা একটু অন্য ধরনের, যার বাংলা হলো ব্যবর্ত দৃঢ়তা গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক। ব্যবর্ত দৃঢ়তা গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক, টরশনাল রিজিডিটি মডিউলাস। এটা কীরকম না, একটা তারকে বা কোনো সলিড রডকে এই রকম আমরা আঁকতে পারি। বড় করে যদি ছবি আঁকি তাহলে আমরা এইরকম আঁকবো। তো এক্ষেত্রে যদি আমরা একটা ভার্টিক্যাল লাইন ধরি মানে একটা উলম্ব রেখা, সেটা এইরকম দেখাবে এ বি। এখন এই উপরের অংশটাকে ফিক্সড করলাম, তাহলে একটা অংশ ফিক্সড করে আর একটাকে হালকা রোটেট করলাম, মানে এই রকম ব্যাপারটা। এই অংশটা ফিক্সড থাকলো উপরের অংশ, এইখানে একটা টুইস্ট দেব, মোচড় টুইস্ট। যখনই টুইস্ট দেব তাহলে এই প্রান্তটা ফিক্সড, এটা রোটেট করলো, তখন এই ছবিটা হয়ে যাবে এই রকম। এই প্রান্তটা ফিক্সড থাকবে, বি পয়েন্টটা সরে চলে এলো এখানে, বি ড্যাস্ট, সঙ্গে সঙ্গে একটা ভার্টিক্যালি অ্যাঙ্গেল করে দিল। এই অ্যাঙ্গেলটার নাম হলো ক্রিন্তন কোণ। ক্রিন্তন কোণ, যেটাকে বলবো অ্যাঙ্গেল অফ শিয়ার। আর এইখানে সেন্টারেও একটা অ্যাঙ্গেল করলো, মানে যদি আমরা ভূমি বলি, বেস বলি, যে সার্কুলার বেস, সেখানেও একটা অ্যাঙ্গেল করলো যার নাম থিটা। এটাকে বলবো মোচড় কোণ, এটাকে বলবো টরশনাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ টরশন। এই তাহলে এখন পরিষ্কার যেটা দাঁড়াচ্ছে আমাদের হিসাব, যে বি বি ডেস্ট যদি আমরা ফাইয়ের রেসপেক্টে বলি, এটার যদি আমরা লেন্থ ধরে নিই এল আর রেডিয়াস ধরে নিই আর, স্মল আর ক্যাপিটাল আর যা খুশি, স্মল আরই ধরলাম, তখন আমরা লিখতে পারবো বি বি ডেস্ট ইজিক্যাল টু এল ফাই। এইটা এল, এটা ফাই অ্যাঙ্গেল, তাহলে এল ফাই। আবার বেসের রেসপেক্টে দেখলে হবে আর থিটা, তাহলে এল ফাই ইজিক্যাল টু আর থিটা। এটা একটা অঙ্কের জন্য একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা আমাদের খুব কাজে লাগবে। আর যেটা মনে রাখতে হবে, যে এই মোচড় দেওয়ার জন্য যে টর্ক লাগলো, সেই টর্কের ফর্মুলা হলো পাই ইটা। ইটা মিনস মডুলাস অফ রিজিডিটি, দৃঢ়তা গুণাঙ্ক, 8⁴ ইন্টু থিটা মানে যেটা মোচড় কোণ বাই 2L।
টু ক্যাপিটাল এল, এখানে আমরা ক্যাপিটাল এল ধরেছি। এই টর্কটা আমাদের প্রয়োজন হলো, টর্ক। এখন এই টর্ক বাই থিটা মানে একক মোচড়ের জন্য প্রয়োজনীয় টর্ক বা একক ব্যাবর্ত কোণের জন্য প্রয়োজনীয় টর্ক, টর্ক পার ইউনিট টরশন, এটাকে আমরা টাও দিয়ে লিখব। এটা হয়ে যাবে পাই ইটা r⁴/12। এটাকেই বলবো ব্যাবর্ত দৃঢ়তা গুণাঙ্ক বা টরশনাল রিজিডিটি মডিউলাস। তাহলে এই যে অংশগুলো আমাদের দেখলাম, মানে অর্থাৎ 4 রকম আমরা গুণাঙ্ক দেখলাম বা মডিউলাস অফ ইলাস্টিসিটি দেখলাম, প্রত্যেকটার কিন্তু ইউনিট ডাইমেনশন সেম, ইউনিট হবে সে একই রকম। আর লিখছি না ব্র্যাকেটে, নিউটন পার মিটার স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার এবং পাউন্ডাল পার ফুট স্কোয়ার, এসআই, সিজিএস অ্যান্ড এফপিএস। আর ডাইমেনশন কত হবে? এম, L⁻⁻1, T⁻²। যা যা ইকুয়েশন ছিল বা যা যা তার ডাইমেনশন আর ইউনিট ছিল সেগুলো সবগুলো আমরা আলোচনা করলাম। এবার আমরা আসছি নতুন একটা কনসেপ্ট, যেটা হচ্ছে পয়সনস রেশিও বা পয়সনের অনুপাত। পয়সন রেশিও হলো খুব অ্যাকুরেট হিসাব, অর্থাৎ কোনো একটা সরু তারের দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে আমরা দেখেছি অনুদৈর্ঘ্য বিকৃতি বা অনুদৈর্ঘ্য পীড়ন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে দৈর্ঘ্য যখনই বৃদ্ধি পাবে প্রস্থচ্ছেদের দিক থেকে কিন্তু সেটা কমে আসবে। মানে কীরকম? যদি এইরকম একটা তার থাকে, মানে আমরা যদি একটা তারকে এইভাবে আমরা ছবিতে আঁকি, যেটা আমাদের এল লেন্থ এবং যার ব্যাস হলো ডি। তো যখনই আমি এর ওপর ফোর্স দেবো, এইদিকে ফোর্স দিলাম, সঙ্গে সঙ্গে এই ছবিটা হয়ে যাবে একটু সরু হয়ে গেল, মানে তার এরিয়াটা একটু কমে যাবে, ক্রস সেকশনাল এরিয়া, লেন্থ একটু বেড়ে গেল। তাহলে এখান থেকে এইটাকে বলবো আমরা স্মল এল বা ডেল্টা এল, যাই বলি না কেন, ডেল্টা এল দিয়ে লিখি। আর এখন এটা হয়ে গেল ডি মাইনাস ডেল্টা ডি, অর্থাৎ এর ডায়ামিটার কমে গেছে ডেল্টা ডি। তাহলে এক্ষেত্রে আমরা বলতেই পারি লংগিটিউডিনাল স্ট্রেন অর্থাৎ অনুদৈর্ঘ্য বিকৃতি, এটা সমান ডেল্টা এল বাই এল। তাহলে আমরা এখন নতুন করে আরেকটা বিকৃতি পেলাম যে তার ব্যাসটাও কমে যাচ্ছে, এটাকে বলবো ল্যাটারাল স্ট্রেন বা পার্শ্বীয় বিকৃতি, এটাকে বলবো আমরা ডেল্টা ডি বাই ডি। খেয়াল রাখতে হবে যে একটা বাড়লে একটা কমবে। তাহলে ল্যাটারাল স্ট্রেন বাই লংগিটিউডিনাল স্ট্রেন, এই রেশিওটা ফিক্সড থাকবে। এটাই হলো সিগমা, মানেই হলো পয়সনস রেশিও। পয়সনস রেশিও তাহলে ল্যাটারাল স্ট্রেন এবং লংগিটিউডিনাল স্ট্রেনের রেশিও। তাহলে এমনিতেই এটার কোনো ইউনিট থাকবে না, তাহলে ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস, কারণ এমনিতেই স্ট্রেনের কোনো ইউনিট নেই। এ আবার দু ধরনের স্ট্রেনের রেশিও, তাহলে এরও কোনো ইউনিট ডাইমেনশন থাকছে না। তাহলে এটা শুধুমাত্র নাম্বার, একটা সংখ্যা। তাহলে সেই নাম্বারের ভ্যালু কত? ভ্যালুটা হবে দু রকম। থিওরিটিক্যাল একটা ভ্যালু হবে, থিওরিটিক্যাল ভ্যালু কত? -1 থেকে +1। আর যদি প্র্যাকটিক্যাল ভ্যালু পেতে চাই, অর্থাৎ আমরা থিওরিতে আমরা নেগেটিভ ভ্যালু পেতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি মানে আমরা বাস্তবে কিন্তু আমরা ওটা পাচ্ছি না। ওটা পাচ্ছি আমরা কত? 0 থেকে +1 মধ্যে। অর্থাৎ -1 থেকে যে +1 ওই রেঞ্জে কিন্তু আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি 0 থেকে +1 এই রেঞ্জের মধ্যে। হ্যাঁ, এবার যেটা বলার যে এই যে সিগমার যে এক্সপ্রেশন,
তাহলে সিগমার এক্সপ্রেশনটা আমরা কি লিখতে পারি, ডেল্টা ডি বাই ডি বাই ডেল্টা এল বাই এল। খেয়াল রাখতে হবে শুধু ল্যাটারালটা উপরে থাকবে, মানে পার্শ্বীয় বিকৃতি ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। অনুদৈর্ঘ্য বিকৃতি আগে বলে দিলে কিন্তু ভুল হয়ে যাবে, যেহেতু এটা অনুপাত। এবার একটা মাইনাস সাইন আছে, এই মাইনাস সাইনটা কেন না, যখন আমরা লেন্থ ইনক্রিজ করাবো মানে দৈর্ঘ্য যখন বাড়াবো তখন কিন্তু ব্যাস বা ব্যাসার্ধকে কমতে হবে। এই হলো হিসাব। এরপরের অংশে আমরা আসছি, যেহেতু আমরা পয়সন্স রেশিও শিখে গেলাম, এবার আমরা আসছি ইয়ং মডিউলাস এবং রিজিডিটি মডিউলাস এবং বাক মডিউলাস পয়সন্স, এদের মধ্যে রিলেশন। তো সেই রিলেশন যেগুলো আমাদের মনে রাখতে হবে সেগুলোই আমি শুধু লিখে দিচ্ছি, দুটো রিলেশন মনে রাখলেই হবে। তাহলে রিকোয়ার্ড রিলেশন, এটা কি হলো তাহলে, y ইজিক্যাল টু 3k ইন্টু 1 মাইনাস 2 সিগমা। তাহলে এটা ইয়ং মডিউলাস, এটা বাক মডিউলাস, এটা পয়সন্স রেশিও। আর একটা ইকুয়েশন হচ্ছে কি 2 ইটা, এটা মানে মডিউলাস অফ রিজিডিটি 1 প্লাস সিগমা, এটা পয়সন্স রেশিও, এটা ইয়ং মডিউলাস। এই দুটো আমরা মনে রেখে দেবো, মনে রাখলে কিন্তু অন্যান্য রিলেশনগুলো আমরা পেয়ে যাব। এই হলো আমাদের পয়সন্স রেশিও পর্যন্ত যা কিছু ছিল। এবার আমরা কতগুলো প্রুভে যাব, অর্থাৎ প্রমাণ দেখব, সেগুলোতে আসছে। কোনো একটা সরু তারের ক্ষেত্রে যদি ভলিউম একই থাকে, তাহলে ইফ দি ভলিউম অফ এ ওয়্যার ইজ ফিক্সড, যদি ভলিউম একই থাকে তাহলে সিগমার ভ্যালু কত, মানে পয়সন অনুপাতের ভ্যালুটা কত বা মান কত। এটা একটা প্রুফ বা অঙ্কের মতো আছে, প্লাস এটা এমসিকিউর জন্য মনেও রাখতে হয়, সেটাই আমরা দেখব। যদি ভলিউম ফিক্সড থাকে মানে কনস্ট্যান্ট থাকে তখন কি হবে। তাহলে একটা তারের ছবি যদি আমরা আঁকি তাহলে এইরকম দেখব, এটা আর এবং এটা এল। তাহলে ভি ভলিউম হবে পাই আর স্কোয়ার এল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, একটা আর এর ওপর এবং এল এর ওপর, মানে তার রেডিয়াসের ওপর, ওই তারের এবং তার লেন্থের ওপর। তাহলে ডেল্টা ভি স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ ইন ভলিউম, তাহলে আর এবং এল দুটোরই উপর ডিপেন্ড করবে। যদি আর একই থাকে তাহলে পাই আর স্কোয়ার ফিক্সড ডেল্টা এল, যদি এল একই থাকে তাহলে আর স্কোয়ারের হবে 2r ডেল্টা আর। তাহলে এই ইকুয়েশন দিয়ে এইটাকে ভাগ করবো, মানে আমরা যেটা বের করছি ডেল্টা ভি বাই ভি, 2 নম্বরটাকে 1 নম্বর দিয়ে, নাম্বার যদিও দিইনি, ভাগ করে দিলে কি হবে, পাই আর স্কোয়ার ডেল্টা এল বাই পাই আর স্কোয়ার এল প্লাস পাই এল 2r ডেল্টা হবে পাই আর স্কোয়ার এল। এটা হিসাব করলে হবে ডেল্টা এল বাই এল প্লাস 2 ডেল্টা আর বাই আর ডেল্টা ভি বাই ভি। when volume is constant বা ফিক্সড, যখন ভলিউম কনস্ট্যান্ট থাকবে বা ফিক্সড থাকবে তখন ডেল্টা ভি কত হবে, 0। তাহলে সেক্ষেত্রে হবে ডেল্টা এল বাই এল ইজ ইকাল টু মাইনাস 2 ডেল্টা আর বাই আর। তাহলে মাইনাস ডেল্টা আর বাই আর বাই ডেল্টা এল বাই এল, এই পুরোটা হবে হাফ, অর্থাৎ সিগমার ভ্যালু হলো হাফ। এটাই আমরা প্রুভ করব। এটা একটা 2 নম্বরের প্রুফ আছে, হিসাবটা দেখবে। আর মূল বক্তব্য হচ্ছে এই ভলিউমটা ফিক্সড থাকার জন্য ডেল্টা ভি 0। আরও একটা প্রুফ আছে, যদি এই ভলিউম ফিক্সড থাকে বা কনস্ট্যান্ট থাকে তাহলে আমাকে দেখাতে বলে বা রিলেশন তৈরি করতে বলে কার কার মধ্যে, না রিলেশন বিটুইন ভলিউম স্ট্রেন মানে আয়তন বিকৃতি অ্যান্ড লংগিটিউডিনাল স্ট্রেন অনুদৈর্ঘ্য বিকৃতি, এই দুটো বিকৃতির মধ্যে আমাকে রিলেশন তৈরি করতে বলে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই পর্যন্ত একই প্রুফ করব, কিন্তু এখান থেকে একটু আলাদা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ভলিউমটা ফিক্সড নয়, তাহলে এক্ষেত্রে ভলিউমটা আমরা ফিক্সড হচ্ছি না। তাহলে ইফ বা ইফ আর লিখছি না, ফর দি ইলাস্টিক ওয়্যার, একটা স্থিতিস্থাপক তারের ক্ষেত্রে আমরা এটা প্রুভ করছি।
রিলেশনটা কি হবে, এই পর্যন্ত একই। এবার আমরা একটু আলাদা করে নেব। ডেল্টা ভি বাই ভি ইজ ইকুয়াল টু ডেল্টা এল বাই এল, কমন নিলে হবে এখানে 1 প্লাস 2 ডেল্টা আর বাই আর বাই ডেল্টা এল বাই এল। এখানে হবে ডেল্টা এল বাই এল 1 মাইনাস 2, এখানে হবে মাইনাস ডেল্টা আর বাই আর বাই ডেল্টা এল বাই এল। তাহলে হবে ডেল্টা এল বাই এল ইকুয়াল টু 1 মাইনাস 2 সিগমা, মানে ওটা তো সিগমা বোঝাচ্ছে। তার মানে কি রিলেশনটা এলো, যে ভলিউম স্ট্রেন ইজ ইকুয়াল টু লঙ্গিটিউডিনাল স্ট্রেন ব্র্যাকেটের মধ্যে থাকছে 1 মাইনাস 2 সিগমা। এইটাও কিন্তু প্রুফ আছে, খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। তাহলে এই দুটো আমরা প্রুফ রেডি করব। এবার আমরা আসছি ইলাস্টিক ওয়্যারের ক্ষেত্রে এনার্জি এবং এনার্জি ডেনসিটি। হ্যাঁ, এবার আমরা যেটা আসছি এনার্জি ডেনসিটিতে, আমরা ধরে নিচ্ছি একটা এল লেন্থের একটা ওয়্যার যার ক্রস সেকশন এরিয়া হলো ক্যাপিটাল এ। হেডিংটা করছি এনার্জি ডেনসিটি অফ এ ওয়্যার বা ইলাস্টিক ওয়্যার। তো এক্ষেত্রে ইয়ং মডুলাসের ফর্মুলা থেকে আমরা লিখতেই পারি এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এটা ক্যাপিটাল এল লেন্থ আর ইনক্রিজ ইন লেন্থ হলো এল। তাহলে এখান থেকে এফ লিখতে পারি ওয়াই এ এল বাই এল। তাহলে এফ বোঝাই যাচ্ছে এল এর উপর ডিপেন্ডেন্ট, মানে এল এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। সেই জন্য আমরা যে কোনো একটা মুহূর্তে যদি ধরে নিই যে ডিএল লেন্থ ইনক্রিজ হয়েছে, তাহলে ওয়ার্ক ডান হবে কত, এফ ডিএল। তাহলে এখান থেকে আমাদের সম্পূর্ণ ওয়ার্ক ডান হবে ইন্টিগ্রেশন ডিডব্লিউ। তাহলে এফ ডিএল লেন্থ আমরা ধরলাম স্মল এল ইনক্রিজ করেছে, তাহলে ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল ডিএল 0 টু এল। ওয়াই এ বাই এল, এল ডিএল হবে এল স্কোয়ার বাই 2, তাহলে হলো ওয়াই এ এল স্কোয়ার বাই 2 এল, মানেই হলো হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল। এই হলো আমাদের ওয়ার্ক ডান। এবার আমরা আসছি, এটাই হলো এনার্জি। এই যে ওয়ার্ক ডানটা আমরা বাইরে থেকে করলাম ওই তারের দৈর্ঘ্য বৃদ্ধির জন্য, এই ওয়ার্ক ডানটাই ওর মধ্যে একটা এনার্জি রূপে জমা হয়ে গেল, যেটার আমরা নাম দিচ্ছি ইলাস্টিক এনার্জি। এই এনার্জি পার ইউনিট ভলিউম, তাহলে এনার্জি পার ইউনিট ভলিউম এটা কি হবে, স্মল ইউ দিয়ে লেখা হয়, ডব্লিউ বাই ভলিউম। ভলিউম মানে হলো এ ইন্টু এল, তাহলে হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল, এল ইন্টু এ কেটে গেল, তাহলে হাফ ওয়াই এল বাই এল ইন্টু এল বাই এল, তাহলে হলো হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। তাহলে আমরা যেটা দেখলাম যে টোটাল এনার্জির ভ্যালু হলো হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল, এবং এনার্জি ডেনসিটি হলো ওয়ার্ক ডান বা এনার্জি পার ইউনিট ভলিউম, সেটা হলো হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। তাহলে আমরা লিখতে পারবো যে টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন, মানে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি ইন্টু আয়তন, ওর ভলিউম দিয়ে গুণ হয়ে যাবে। কারণ এতদূর পর্যন্ত ছিল এনার্জি পার ইউনিট ভলিউম, তার সঙ্গে ভলিউম গুণ করে দিলে টোটাল এনার্জি আমরা পেয়ে যাব। এবার আমরা আসছি স্প্রিংয়ের ক্ষেত্রে। স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট, এইটা নিয়ে আমাদের আলোচনা। এটা একটা স্প্রিং, এই স্প্রিংয়ের লেন্থ এত দূর ছিল, আমরা একটা ফোর্স দিয়েছি, ওই স্প্রিংয়ের লেন্থ বৃদ্ধি হয়েছে এতটা। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এক্স পরিমাণ বৃদ্ধি হয়েছে, আগে ছিল এল লেন্থ। তাহলে এখন এই যে এফ ফোর্স দিলাম, এটাই প্রপোর্শনাল টু এক্স, তাহলে এফ ইজিক্যাল টু কে এক্স। তাহলে আমরা বাইরে থেকে এই ফোর্সটা দিয়েছি, এই কে হলো স্প্রিং কনস্ট্যান্ট। এই স্প্রিংয়ের আমরা কনসেপ্ট কিছুটা ওয়ার্ক পার এনার্জিতেও নিয়ে এসেছি, স্প্রিং কনস্ট্যান্ট।
আমি যেহেতু বাইরে থেকে এই ফোর্স দিয়েছি, তাহলে ওর মধ্যে একটা ইলাস্টিক ফোর্স তৈরি হয়ে যাবে এফই, সেটা হবে মাইনাস কে এক্স। যাই হোক, আমরা এইটা এমনি কনসেপ্টের জন্য মনে রাখলাম। তাহলে এখন আমরা এই কেটাকে বলছি স্প্রিং কনস্ট্যান্ট। এখন যদি আমরা কম্বিনেশন অফ স্প্রিং বলি, কম্বিনেশন অফ স্প্রিং সিরিজের বেলা কি হয়, এই একটা স্প্রিং আবার এই একটা স্প্রিং, এটা K1 এটা K2, তাহলে K ইজিক্যাল টু হয় K1 প্লাস K2। তাহলে জেনারেল ইকুয়েশন কি হবে, K1 প্লাস K2 প্লাস K3 প্লাস ডট ডট ডট, এইটা হলো জেনারেল ইকুয়েশন। ঠিক একইভাবে প্যারালাল কম্বিনেশন হলে কি হয়, এই একটা স্প্রিং আবার এই একটা স্প্রিং, সেক্ষেত্রে হবে এটা K1 এটা K2। তাহলে সিরিজের ক্ষেত্রে, আচ্ছা আমি ফর্মুলাটা একটু ভুলভাল লেখা গেছে, সিরিজের ক্ষেত্রে এই ফর্মুলা হবে 1/k ইজ ইকুয়াল টু 1/K1 প্লাস 1/K2। আর এটার ক্ষেত্রে জেনারেল ইকুয়েশন হবে এইরকম, 1/k ইজ ইকুয়াল টু 1/K1 প্লাস 1/K2 প্লাস 1/K3 প্লাস ডট ডট। প্যারালালের ক্ষেত্রে হবে k ইজ ইকুয়াল টু K1 প্লাস K2। তাহলে যদি আরও থাকে তাহলে জেনারেল ইকুয়েশন হবে k ইজ ইকুয়াল টু K1 প্লাস K2 প্লাস K3 প্লাস ডট ডট ডট। এই হলো আমাদের ইকুয়েশান। আরেকটা কথা যেটা মনে রাখতে হয়, এই স্প্রিংয়েরই ক্ষেত্রে এনার্জি, যেটা আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে প্রুভ করেছিলাম, ই ইজ ইকাল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এনার্জি হাফ কে এক্স স্কোয়ার, অ্যাপ্লাইড ফোর্স এফ ইজ ইকাল টু কে এক্স, আর এটা হলো ওর মধ্যে ইলাস্টিক ফোর্স অর্থাৎ রিয়াকশান ফোর্স যেটা, আর স্প্রিং কনস্ট্যান্টের ক্ষেত্রে এই ফর্মুলা ধরে আমরা অঙ্কগুলো করব। এই হলো স্প্রিংয়ের থিওরি। এবার আমরা আসছি স্ট্রেস স্ট্রেন গ্রাফ। গতদিন আমরা একটা আলোচনা করেছিলাম যে স্ট্রেস এবং স্ট্রেনের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল বা কোনটা মৌলিক। সেক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম যে আগে স্ট্রেন তৈরি হবে, তবেই তার মধ্যে রিয়াকশান আসবে। অর্থাৎ আমরা যদি কোনো কিছুর বিকৃতি ঘটাতে চাই, তখনই কিন্তু ওর মধ্যে রিয়াকশান ফোর্স মানে স্ট্রেস তৈরি হবে। সেই জন্য গ্রাফটা হবে এই রকম, এই দিকে স্ট্রেন আর এই দিকে স্ট্রেস থাকবে, অর্থাৎ স্ট্রেস তৈরি করলে তবেই স্ট্রেন আসবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে আসছি হুকস ল। হুকস লতে কি বলা ছিল যে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। এইটা গ্রাফে হবে ও থেকে এ অংশ, অর্থাৎ এরকম একটা স্ট্রেট লাইন, এটা ও এটা এ, ও এ অংশ। তাহলে থিওরিটিক্যাল হওয়া উচিত এ পর্যন্ত ইলাস্টিক লিমিট, কিন্তু আমরা দেখব রিয়েল লাইফে ইলাস্টিক লিমিটটা একটু পরে থাকে। তাহলে বি হলো ইলাস্টিক লিমিট। তাহলে থিওরিটিক্যাল কি হবে না, অ্যাকর্ডিং টু থিওরি, তত্ত্ব অনুযায়ী আমরা বলতেই পারি যে এ অ্যান্ড বি আর সেম পয়েন্ট। যাই হোক, ওই এ আর বি খুব কাছাকাছি থাকলো অ্যাকর্ডিং টু থিওরি। এ অ্যান্ড বি আর সেম পয়েন্ট, এ এবং বি সেম বিন্দু। ঠিক তারপরেই যখনই আমরা স্ট্রেস বাড়াতে যাচ্ছি, ওর মধ্যে রিয়াকশান একটু কমে আসবে, অর্থাৎ স্ট্রেন একটু কমে যাবে। কমে যাবে কতদূর পর্যন্ত, সি পয়েন্ট পর্যন্ত। এই সিকে বলবো আমরা ইল্ড পয়েন্ট, বা বাংলায় বলবো নতিবিন্দু। অর্থাৎ এই অংশে কি ঘটনা ঘটবে না, বি বিন্দুর পরে আমরা যখনই ওর মধ্যে বিকৃতি সৃষ্টি করব, তখন তোর স্থায়ী বিকৃতি কিছুটা হলেও আসতে থাকবে একটু একটু করে। কারণ এ এবং বি পর্যন্ত, মানে এ বি একই পয়েন্ট আমি ধরছি, এ বা বি পর্যন্ত যদি আমরা ফোর্স দিই,
তাহলে তার যে স্ট্রেন তৈরি হলো বা যে বিকৃতি ঘটলো, আমরা ফোর্সটা উইথড্রল করে নিলে মানে সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। এটা ছিল আমাদের ইলাস্টিসিটি প্রপার্টি বজায় থাকবে, সেই জন্য এটাকে ইলাস্টিক লিমিট বলা হচ্ছিল। জাস্ট ইলাস্টিক লিমিটটা আমরা ক্রস করে গেলাম, তখন অ্যাপ্লাইড ফোর্সের জন্য যে স্ট্রেনটা তৈরি হবে বা যে বিকৃতি তৈরি হবে, সেই বিকৃতির জন্য ওর মধ্যে একটা স্ট্রেস তৈরি হচ্ছে, একটা পীড়ন তৈরি হচ্ছে। ওই বিকৃতি স্থায়ী হিসাবে কিছুটা হলেও থেকে যাবে। তাহলে থেকে যাবে এর অর্থটা কি? তাহলে নিশ্চয়ই বিকৃতি কম, ওর মধ্যে তাহলে স্ট্রেসটা কম তৈরি হয়েছে। সেই জন্য দেখো স্ট্রেসটা কমে কমে আসছে। এই সি বিন্দুর পরে আবার কিন্তু স্ট্রেস বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এইরকম একটা পয়েন্ট পর্যন্ত যাবে, ডি অবধি, ডি পয়েন্ট পর্যন্ত যাবে। এই ডি পয়েন্টের নাম হবে ব্রেকিং স্ট্রেস বা ব্রেকিং লোড। অর্থাৎ এই পয়েন্টে গিয়ে স্ট্রেসটা হবে ম্যাক্সিমাম, মানে সব থেকে বেশি সহ্য করতে পারবে ডি বিন্দু পর্যন্ত। ডি বিন্দু যখনই ক্রস করে যাবে, তাহলে আফটার ডি বলে লিখি, দি মেটেরিয়াল ইজ ব্রোকেন। অর্থাৎ এই ডি বিন্দুর পরে আমরা যদি ধরি, তাহলে কিন্তু এই বস্তুটি ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। তাহলে এখানে আমরা যে পয়েন্টগুলো পাচ্ছি, এই পয়েন্টগুলোর সিগনিফিকেন্স একটু আমাদেরকে দেখে নিতে হবে, যে কত দূর পর্যন্ত হুকস ল ওবে করবে বা মেনে চলবে, বা স্থিতিস্থাপক সীমা কোন বিন্দু, তারপরে নতিবিন্দু কি বা কোনটা, তারপরে অসহ পীড়ন বা ব্রেকিং স্ট্রেস কোন পয়েন্ট, আর বস্তুটি কখন ভেঙে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে। এইগুলো আমরা গ্রাফ থেকে ডিনোট করব এবং এই গ্রাফের মিনিংটা আমরা একটু বুঝে রাখবো। তো এবার এখানে আরেকটা টার্ম আছে, ইলাস্টিক ফ্যাটিক, অর্থাৎ স্থিতিস্থাপক ক্লান্তি। এইটার মানে কি? এটার মানে হলো, যদি আমরা একটা স্থিতিস্থাপক বস্তুকে বারবার ফোর্স অ্যাপ্লাই করে, মানে বারবার বল প্রয়োগ করে তার দৈর্ঘ্য বৃদ্ধি করি, মানে তার প্রসারণ ঘটাই, এবং ওই ফোর্স সরিয়ে নিয়ে, মানে আমরা যদি উইথড্রল করে নিই ওখান থেকে ফোর্সটাকে, তখন কি হচ্ছে? ওর আবার সংকোচন ঘটছে। তাহলে এই যে বারবার ফোর্স অ্যাপ্লাই করে তার ইনক্রিজ ইন লেন্থ, আবার ফোর্স সরিয়ে নিয়ে তার ডিক্রিজ ইন লেন্থ, এই ইনক্রিজ ডিক্রিজ এইটা বারবার যদি আমরা করাতে থাকি, তখন দেখা যাবে যে ওই বস্তুর স্থিতিস্থাপক ধর্ম কিছুটা হলেও কমে আসছে সাময়িকভাবে। কিন্তু তারপর আবার কিছুক্ষণ রেস্ট দিলে বা কিছুক্ষণ ওটাকে স্থির অবস্থায় রাখলে, ফোর্স না অ্যাপ্লাই করে, তখন আবার ওর ইলাস্টিক প্রপার্টি ফিরে আসে। তো যাই হোক, এই পরপর তার দৈর্ঘ্যের বৃদ্ধি এবং হ্রাস যখন আমরা ঘটাতে থাকবো, তখন দেখা যাচ্ছে যে ওর মধ্যে একটা ক্লান্তি চলে আসছে, যার নাম হলো ইলাস্টিক ফ্যাটিক বা স্থিতিস্থাপক ক্লান্তি। এরপর আমরা আসছি এই ইলাস্টিসিটির ভিত্তিতে, মানে এই ধর্মের ভিত্তিতে কোনো একটা কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর বা গ্যাসীয় পদার্থের যে ইলাস্টিসিটির বা স্থিতিস্থাপকতার যে তফাৎ, আমরা কম্প্যারিজন বলতে পারি, যে কঠিন মানে সলিড, তরল যেটাকে আমরা লিকুইড, এবং গ্যাস মানে হলো গ্যাসীয় পদার্থ, এদের মধ্যে যখন আমি কম্পেয়ার করব ইলাস্টিসিটির ভিত্তিতে, আমরা 1 নম্বর পয়েন্ট দেব যে সলিডের ক্ষেত্রে ইয়ং মডিউলাস, বাক মডিউলাস, মডিউলাস অফ রিজিডিটি, 3 ধরনের গুণাঙ্কই এক্সিস্ট, মানে অবস্থান করে। তরলের ক্ষেত্রে শুধুমাত্র কে এক্সিস্ট, আর এর ক্ষেত্রেও শুধুমাত্র কে এক্সিস্ট। অর্থাৎ তরল এবং গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র আয়তন বিকৃতি গুণাঙ্ক বা বাক মডিউলাসের এক্সিস্টেন্স থাকবে, আর কঠিনের ক্ষেত্রে কিন্তু 3 ধরনেরই এক্সিস্টেন্স থাকবে। 2 নম্বর, কঠিনের ক্ষেত্রে ইলাস্টিক প্রপার্টি সব থেকে বেশি বা স্থিতিস্থাপকতা সব থেকে বেশি। তাহলে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিক প্রপার্টি সব থেকে বেশি বা খুব বেশি বলতে পারি। এর ক্ষেত্রে হবে স্থিতিস্থাপকতা কম, কম মানে কঠিনের থেকে কম।
আর এর ক্ষেত্রে হবে স্থিতিস্থাপকতা খুবই কম, খুব কম, স্থিতিস্থাপকতা খুব কম। এই 3 নম্বর, কঠিনের ক্ষেত্রে পয়সনস রেশিও মানে সেই ল্যাটারাল স্ট্রেন এবং লংজিটিউডিনাল স্ট্রেন সিগমা এর অস্তিত্ব আছে, মানে এটার এক্সিস্টেন্স আছে। আর তরল এবং গ্যাসীয় ক্ষেত্রে কিন্তু সিগমা এর অস্তিত্ব নেই, এটারও ক্ষেত্রে নেই, সিগমা এর অস্তিত্ব নেই। এই আমরা এই ধরনের মোটামুটি একটু কনসেপ্টটা নিয়ে রাখবো। তবে এক কথাই বলবো, কঠিনের স্থিতিস্থাপকতা তরলের থেকে বেশি, তরলের স্থিতিস্থাপকতা গ্যাসীয় পদার্থের থেকে বেশি। এবার যেটা আসছে, ডিপ্রেশন অফ এ বিম, যেটাকে আমরা বলবো অবনমন। অর্থাৎ একটা এল লেন্থের বিম এইভাবে ফিক্সড আছে, এটা একটা বিম। যখনই আমরা এখানে একটা ওয়েট দিয়ে দিলাম বা ফোর্স দিয়ে দিলাম, ওই বিমটা কী হবে, এরকম বেঁকে যাবে। তাহলে কতটা নামলো, এটাকে বলবো ডেল্টা। এই ডেল্টা হলো ডিপ্রেশন। এই ডেল্টার ফর্মুলাটা আমরা মনে রাখবো, ডেল্টার ফর্মুলাটা আমরা মনে রাখবো কি, এফ এল কিউব বাই 4 বি ডি কিউব ইন্টু ওয়াই। এই হচ্ছে আমাদের ফর্মুলা। কোনটাকে একটু বলে দিই, এল তো বলেই দিয়েছি লেন্থ, আর এফ মানেই হলো ডাব্লিউ মানে ওয়েট, ফোর্সটাই হলো ওয়েট। আর এই রকম যদি দেখতে হয় তার ক্রস সেকশনটা, তাহলে আমরা এইটাকে বলবো ডি ডেপথ, আর এটাকে বলবো বি ব্রেড। তাহলে বি ইন্টু ডি গুণ করে দিলে হবে বিডি এরিয়া যেটা। আর ওয়াই হচ্ছে যে মেটেরিয়াল দিয়ে বিমটা তৈরি তার ইয়ং মডুলাস। এই ডেল্টা হলো ডিপ্রেশন। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো অঙ্কের জন্য, আর কিছু এখানটা না জানলেও হবে। এবার আমরা আসছি ইলাস্টিসিটি অফ এ গ্যাস। তাহলে গ্যাসের ক্ষেত্রে কোন ধরনের মডুলাস অফ ইলাস্টিসিটি আছে না, বাক মডুলাস। তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি অফ এ গ্যাস, গ্যাসের ক্ষেত্রে আমরা যে ইলাস্টিসিটির হিসাবটা আমরা দেখব যে কি হয়। তো জেনারেলি দুটো হিসাব হয়, একটা হচ্ছে ইন আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল মানে হলো সমষ্ণ, মানে উষ্ণতা একই। এই প্রসেসটা আমরা ডিটেলসে পড়বো থার্মোডিনামিক্স চ্যাপ্টারে বা তাপগতিবিদ্যা চ্যাপ্টারে। তো যাই হোক, এখানে আমাদের শুধু হিসাবটা একটু দেখে রাখা। সমষ্ণ প্রসেস মানে উষ্ণতা একই। আর আমরা জানি যে গ্যাসের ক্ষেত্রে যদি উষ্ণতা একই থাকে, তাহলে সেক্ষেত্রে বয়েলের সূত্র অ্যাপ্লিকেবল বা বয়েলের সূত্র প্রযোজ্য। তাহলে আমরা বলবো পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট, বোথ সাইড আমরা ডেরিভেটিভ করলাম, তাহলে পি ডেল ভি প্লাস ভি ডেল পি। অর্থাৎ একবার পি ফিক্সড রাখলাম, ভি এর ডেরিভেটিভ, ভি ফিক্সড রাখলাম, পি এর ডেরিভেটিভ, টোটালটা হলো 0, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। এখান থেকে হবে ডেল পি বাই ডেল্টা ভি বাই ভি, এটা একটা মাইনাস দিয়ে দিলাম, ইজিক্যাল টু হলো পি। তাহলে এটা হলো ইনক্রিজ ইন প্রেসার, বা যে প্রেসারটা আমরা দিলাম এটা হলো ভলিউম স্ট্রেন। তাহলে আমরা ভলিউম স্ট্রেস और प्रेशर और इंक्रीज इन प्रेशर बाय ভলিউম স্ট্রেন, এটা কাজ সমান হলো পি। তাহলে এটাকেই বলবো আমরা কে অর ইটি, মানে টেম্পারেচার কনস্ট্যান্ট বলে টি লিখলাম, এটা হলো ইলাস্টিক মডুলাস ইটি ইজিক্যাল টু পি, মানে এটা পি এর সঙ্গে সমান হলো।
এইটা আমরা মনে রেখে দিলাম, এটা 1 নম্বর ইকুয়েশন থাকলো। আরেকটা প্রসেস হয় যখন টেম্পারেচার চেঞ্জ হয়, অর্থাৎ ভলিউম চেঞ্জ হতে পারে, প্রেসার চেঞ্জ হতে পারে, টেম্পারেচারও চেঞ্জ হতে পারে, সেটাকে আমরা বলবো অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপ পদ্ধতি, পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তখন কি হবে, ডেরিভেটিভটা একটু অন্যরকম হবে। তখন কীরকম হচ্ছে না, পি ফিক্সড, ভি টু দি পাওয়ার গামা ডেরিভেটিভ হবে গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডেল ভি। এটা হলো ভি এর ভি টু দি পাওয়ার গামার ডেরিভেটিভ। তারপরে ভি টু দি পাওয়ার গামা ফিক্সড থাকলো, পি এর ডেরিভেটিভ হবে ডেল পি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো ডেল্টা পি, নিচে হবে ডেল্টা ভি বাই ভি, একটা মাইনাস সাইন, এই পুরোটা সমান হবে গামা পি। তাহলে এটা হলো সেম জিনিস, ইনক্রিজ ইন প্রেসার, এটা ভলিউম স্ট্রেন, একটা মাইনাস সাইন, শুধু ডান দিকটা হয়ে গেল গামা পি। এটাকেই বলবো ইএস, এস ফর মানে এস ডিনোটেড ফর এন্ট্রপি। এন্ট্রপি বলে একটা কোয়ান্টিটি আছে, যেটা আমরা গিয়ে পড়বো কোথায়, ওই থার্মোডিনামিক্সে। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে রুদ্ধতাপ প্রক্রিয়া, সেক্ষেত্রে তাপের কোনো আদান প্রদান হবে না। তো সেক্ষেত্রে আমরা দেখব যে এন্ট্রপি বলে একটা কোয়ান্টিটি বা রাশি, সেটা ধ্রুবক থাকে, সেই ইএস সমান হবে গামা পি। তাহলে এটাকে আমরা দিলাম 2 নাম্বার। তাহলে আগের যে 1 আর এই যে 2, এখান থেকে আমরা বলতেই পারবো ইএস বাই ইটি মানে দু ধরনের, আমরা বলবো মডিউলাস অফ ইলাস্টিসিটি, একটা আইসোথার্মাল প্রসেস, একটা অ্যাডিয়াবেটিক প্রসেসে, এদের রেশিও হয়ে গেল গামা, মানে গামা পি বাই পি গামা হয়ে গেল। এই গামা অন্য কিছু নয়, গামা হলো সিপি বাই সিভি, দু ধরনের স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট ফর মানে আপেক্ষিক তাপ, স্থির চাপে আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপ, এই জন্য লেখা হচ্ছে সিপি আর সিভি। এগুলো সব আমরা থার্মোডাইনামিক্সে পড়বো। এটাই হলো গামা। তাহলে গামার মান কত হয় না, গামার মান হবে 5/3, এটা হচ্ছে মনোঅ্যাটমিক মানে 1 পরমাণু গ্যাসের। 7/5 এটা হবে দ্বিপরমাণু গ্যাসের, আর 4/3 হয় ত্রিপরমাণুক। এইগুলো আমাদেরকে মনে রাখতে হয়, এই গামার ভ্যালুগুলো এখানে বসিয়ে অঙ্কগুলো হয়। তো সেই গামা হচ্ছে সিপি বাই সিভি, আর ইএস বাই ইটি হলো গামা। এইখান থেকে আমরা রিলেশনটা পেলাম। এবার সব থেকে যেটা এই ইলাস্টিসিটির আমাদের শর্ট কোশ্চেন বা কনসেপ্টের জন্য দরকার, সেটা হচ্ছে কোন কোন বিষয়ের উপর কিভাবে নির্ভর করছে এই ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। তাহলে ইলাস্টিসিটি ডিপেন্ডস অন এক নম্বর টেম্পারেচার। টেম্পারেচারের উপর কীভাবে না, যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি তখন যে কোনো মেটেরিয়ালের একটা টেন্ডেন্সি থাকে যে সে তার আয়তনটাকে বাড়াবে, অর্থাৎ তার ইনক্রিজ করবে ভলিউম। কিন্তু ইলাস্টিক প্রপার্টি কী চাচ্ছে, যে তার আয়তনটাকে কমিয়ে রাখতে, অর্থাৎ তার প্রকৃত আয়তনটাকে ধরে রাখতে চায়। তাহলে যত টেম্পারেচার বাড়াবো আমরা, ইলাস্টিক প্রপার্টি কী হবে, ডিক্রিজ করে যাবে, অর্থাৎ কমতে থাকবে। এটা যে কোনো একটা বই থেকে পড়ে নিও, আর আমি এখানে ব্যাখ্যাটা বললাম। তাহলে মূল কথা হলো উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপকতা, উষ্ণতা যদি কমে তাহলে বাড়বে, উষ্ণতা বাড়লে কমবে, অর্থাৎ উল্টো ধরনের কনসেপ্ট। 2 নম্বরে আসছে ইমপিউরিটি, অর্থাৎ যদি কোনো একটা পিওর মেটেরিয়ালের সঙ্গে যদি আমরা ইমপিউরিটি মেশাই মানে অশুদ্ধি মেশাই, তখন ওই পিওর মেটেরিয়ালের যা ইলাস্টিক প্রপার্টি বা ইলাস্টিক মডিউলাস এই সমস্ত ভ্যালুগুলো ছিল, সেগুলো সব চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমরা ইমপিউরিটি মেশাচ্ছি। কিভাবে চেঞ্জ হবে না, সেটা ডিপেন্ড করবে আমি কি মেশাচ্ছি তার উপর। অর্থাৎ আমি একটা পিওর মেটেরিয়ালের সঙ্গে কি ইমপিউরিটি মেশাচ্ছি তার উপর নির্ভর করবে যে ওর ইলাস্টিসিটি কমবে না বাড়বে। যদি কমে কতটা কমবে, যদি বাড়ে কতটা বাড়বে। সোজা কথায় বলতে গেলে, যদি ইমপিউরিটির ইলাস্টিক প্রপার্টি ওই পিওর মেটেরিয়ালের বেশি হয় তাহলে বেশি হয়ে যাবে, যদি কম হয় কমে যাবে।
আর 3 নম্বর হলো আঘাত, অর্থাৎ স্ট্রাইক যদি আমরা করি, কোনো একটা ইলাস্ট্রিক মেটেরিয়ালকে নিয়ে আমরা আঘাত করলাম, তো আঘাত করলে কী হবে, সেটা হয়তো ভেঙে গেল, ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে এই যে আঘাত করলাম, ভেঙে গেল, তাহলে তার ইলাস্টিক প্রপার্টি কিন্তু বেড়ে যাবে। কারণ এটা একটা ন্যাচারাল প্রপার্টি যে যত ছোট ছোট জায়গার মধ্যে হবে তত কিন্তু তাদের মলিকিউলগুলোর মধ্যে ইন্টারাকশান ফোর্সটা বেশি বেশি হয়। সেই জন্য এটা আমরা একটা বাস্তব এক্সপেরিমেন্ট বা ঘটনা দিয়ে মনে রাখতে পারি। তোমাকে যদি একটা বড় লাঠি দেওয়া হয়, তুমি সেটাকে খুব সহজে ভেঙে ফেলতে পারো, কিন্তু একটা ছোট লাঠি দিলে, তোমাকে এইটুকু একটা ছোট লাঠি দেওয়া হলো, তখন কিন্তু সেটাকে ভাঙতে খুব কষ্ট হয়। অর্থাৎ বড় লাঠিকে ভাঙা খুব সহজ, ছোট লাঠিকে ভাঙা খুব কঠিন। তার মানে তার ইলাস্টিক প্রপার্টি অনেক গুণ বেড়ে যায়। এই হলো আমাদের লাস্ট অংশ। এবার যেটা আসছে প্র্যাকটিক্যালের জন্য একটু বুঝিয়ে দিচ্ছি যে লোড ইলংগেশন গ্রাফ থেকে কিভাবে ইয়ং মডুলাস পাবো। তাহলে ইয়ং মডুলাস ফ্রম লোড ইলংগেশন গ্রাফ, অর্থাৎ আমরা একটা ফোর্স দিলাম, মানে একটা লোড দিলাম, সেই লোড অনুযায়ী কতটা ওর লেন্থ ইনক্রিজ করলো কোনো একটা তারের, তার একটা আমি গ্রাফ আঁকবো। লোডটাকে এফ দিয়ে লেখা হবে, এটা হচ্ছে লোড, আর ইলংগেশনটাকে আমরা স্মল এল দিয়ে লিখলাম, মানে এটা ইনক্রিজ ইন লেন্থ স্মল এল। তো স্বাভাবিক আমরা যখন এক্সপেরিমেন্ট করব বা প্র্যাকটিক্যাল করব, ল্যাবে গিয়ে দেখবো যে একটা তারের উপর ওয়েট ঝুলিয়ে ঝুলিয়ে তার লোড ইনক্রিজ করে করে আমরা ইলংগেশনটা মাপছি। সেক্ষেত্রে কিন্তু পুরোটাই তার ইলাস্টিক প্রপার্টির বা ইলাস্টিক লিমিটের মধ্যে থাকবে। সেই জন্য এই গ্রাফ হয়ে যাবে অরিজিন দিয়ে যাওয়া স্ট্রেট লাইন। তো এই স্ট্রেট লাইন হচ্ছে তার গ্রাফ। তো আমরা দেখব এই গ্রাফের উপর কোনো একটা পয়েন্ট পি, পি থেকে আমি কি করলাম, পারপেন্ডিকুলার টানলাম, যার নাম দিলাম পি কিউ। তাহলে এখন ওই গ্রাফ আঁকার পর, তাহলে ফ্রম দি গ্রাফ আমরা পি কিউ বাই ও কিউ, এটাই হলো ট্যান থিটা। এগেন আবার ট্যান থিটাটা আমরা কি, তাহলে গ্রাফ থেকে আমরা ট্যান থিটা পেয়ে গেলাম, পি কিউ আর ও কিউ মাপ করে নিই। আবার ট্যান থিটা মানেই হলো স্লোপ। এগেন ট্যান থিটা ইজ ইকুয়াল টু স্লোপ, মানেই হলো ইলংগেশন, মানে এল বাই এফ। নাও y ইজ ইকুয়াল টু ছিল এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। ওখান থেকে আসবো এফ ইজ ইকুয়াল টু ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এল বাই এফ এটা হবে ক্যাপিটাল এল বাই ওয়াই এ। তাহলে যে তার নেব সেই তারের লেন্থ যদি মাপতে পারি, আমরা যদি এরিয়াটা মেপে ফেলতে পারি পাই আর স্কোয়ার, অর্থাৎ তার রেডিয়াস বা ডায়ামিটার মেপে নিলে আমরা এরিয়া পেয়ে যাব। এল হলো লেন্থ, এ হচ্ছে এরিয়া, আর এল বাই এফ তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ফ্রম, তাহলে এল বাই এফ হচ্ছে ফ্রম গ্রাফ। এইগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা উই ক্যান মেজার ওয়াই, ইয়ং গুণাঙ্কটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এইভাবে কিন্তু আমরা গ্রাফ থেকেও এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো যদি আমরা মেপে নিতে পারি, অর্থাৎ আমাদের কাজ হচ্ছে একটা ভার্নিয়ারের সাহায্যে তারের লেন্থটা মেপে নেব, স্ক্রু গেজের সাহায্যে তার ডায়ামিটার বা রেডিয়াস মেপে নিয়ে এরিয়া বের করে নেব, আর এই গ্রাফটা আঁকবো একটা প্র্যাকটিক্যাল করে। গ্রাফ থেকে আমরা এল বাই এফ পাবো, ওখান থেকে আমরা ওয়াই পেয়ে যাব। এইভাবে কোনো একটা সলিড মেটেরিয়াল বা সরু তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক আমরা পরিমাপ করে ফেলতে পারি। এটাই আজকে এই পর্যন্ত থাকলো। তাহলে আমরা ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটা শেষ করলাম। আগের দিন একটা ক্লাস হয়েছিল, দুটো ক্লাস মিলে শেষ হলো, তোমরা ভালো করে পড়ে নিও। আর একটা কথা বলবো, যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটু লাইক বা একটু কমেন্ট করে দিও, বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও, এবং যদি আজকে কেউ প্রথমেই ভিডিও দেখে থাকো তাহলে বলবো একটু সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তী যে ক্লাসগুলো হবে তার প্রত্যেকটা ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া থাকবে। আর অবশ্যই বলবো একটু সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিয়ে বেল আইকন মেরে রেখো, তাহলে নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। ভালো থেকো, বাড়িতে থেকে পড়াশোনা করো, পরের ক্লাসে আবার দেখা হবে। রাখলাম আজকে।